অত্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সাথে পালন করেছি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তার অধীন দপ্তর সংস্থাগুলোকে সক্রিয়, গতিশীল ও ফলপ্রসূ করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করে গেছি। কর্মকর্তা কর্মচারীদের সততা, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি, উৎসাহ প্রেরণা জুগিয়েছি। এবং আপনারা জানেন, আমি দায়িত্ব নেওয়ার পরে বিমান পরিবহন ও পরিচালনার মাধ্যমে 2025 সালের হজে বিমান ভাড়া 27,000 টাকা কমাতে সমর্থ হয়েছে। 13,000 টাকা কমানো হয়েছে। গত 2 বছরে পর্যন্ত কমানোর বিষয়টি উল্লেখ করার মতো অর্জন বলে আমি মনে করি। 2024 সালে হজে যেখানে বিমান ভাড়া ছিল 1,94,800 টাকা, 2026 সালে হজে এসে বিমান ভাড়া হয়েছে 1,54,000 টাকা। এটাকে আমরা কমানোর বিষয়ে আমি চেষ্টা অব্যাহত রেখেছিলাম এবং এই জন্য বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারের মাধ্যমে হাজিদের হজের খরচ নির্বাহ শেষে উদ্বৃত্ত 8,28,00,000 টাকা গত বছর আমরা ফেরত দিয়েছি। এছাড়া 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত হজ এজেন্সি ও অব্যয়িত প্রায় 38 কোটি টাকা, যেটা সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের IBN হিসেবে পড়েছিল, সেটা অব্যাহত যোগাযোগের মাধ্যমে আমরা ফেরত এনে সংশ্লিষ্ট এজেন্সি সমূহকে ফেরত দিয়েছি। এবং গত বছর থেকে আমরা সরকারি অর্থ ব্যয়ে কোনো কর্মকর্তা, কর্মচারী, কোনো ব্যক্তিকে হজে নিয়ে নেই। এবছর আমরা নেব না। কেবলমাত্র আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রশাসনিক টিম, মনিটরিং টিম, মেডিকেল টিম, IT টিম, ওনারা যাবেন। গত বছর এটা করেছি, এবছর এটা করছি। এবং এতে করে আমরা সদস্য সংখ্যা আমরা কমিয়েছি, র্যান্ডম আমরা এভাবে দিই নেই। 2025 সালে হজের 3টি নতুন সেবা আমরা উদ্ভাবন করেছি। আধুনিক প্রযুক্তির লাভবাহিক মোবাইল অ্যাপ, এর মাধ্যমে হজের ব্যবস্থাপনা সুন্দর হয়েছে। একজন হাজি কোথায় আছেন সেটা ট্র্যাক করা যায়। মোবাইল ফোনে রুমিং সুবিধা দিয়েছি। হজ প্রিপেড কার্ড আমরা চালু করেছি। এই 3টি উদ্ভাবন হজ ব্যবস্থাপনা সহজ, নিরাপদ করতে বিশেষ সহায়ক হয়েছে। এবং 2025 সালে হজ সুন্দরভাবে আমরা ব্যবস্থাপনা করতে পেরেছি। এই জন্য ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছে ক্যাবিনেট। সৌদি সরকারও আমাদেরকে অভিনন্দিত করেছে। গত বছর আমাদের হজ প্যাকেজ ছিল 2টি, এবছর আমাদের হজের প্যাকেজ 3টি। এবছর সীমিত বা নির্দিষ্ট আয়ের ধর্মপ্রাণ মুসলমানগণ যাতে হজ করতে পারেন সেজন্য আমরা সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করেছি। মাত্র 4,67,167 টাকা প্যাকেজ আমরা ঘোষণা করেছি। এবছর আমাদের হজের প্রস্তুতি আজ পর্যন্ত সন্তোষজনক। ইতিমধ্যে সরকারি বেসরকারি মাধ্যমে হজ যাত্রীদের বাড়ি ভাড়া, তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এবছর হজ ব্যবস্থাপনায় আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। হজ প্যাকেজ 3-এর সার্ভিস প্রোভাইডার কোম্পানির সাথে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করতে আমরা সমর্থ হয়েছি। হজ যাত্রীর প্রতি প্রায় 600 সৌদি রিয়াল আমরা কমাতে সমর্থ হয়েছি। প্যাকেজ 3-এর হজ যাত্রীদের মক্কা আবাসনের ব্যবস্থা করার কথা ছিল হারাম শরীফের বহিরাঙ্গন থেকে 8 কিলোমিটারের মধ্যে। আজিজি এলাকা হতে হারাম শরীফ আসতে গেলে হাজিদেরকে 2বার গাড়ি পরিবর্তন করতে হয়। এটা হাজিদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। এই বিবেচনায় আমরা হজ প্যাকেজ 3-এর হাজদের জন্য বাড়ি ভাড়া করেছি হারাম শরীফ থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে। এবং প্রশ্ন আসতে পারে, এত বেশি টাকা আমরা কোথায় পেলাম? হজ প্যাকেজ 3-এর হাজিদের বাড়ি ভাড়া, হোটেল টু হারাম শরীফের যাতায়াত, পরিবহন বাবদ ধার্যকৃত টাকা এবং সাশ্রয়কৃত সার্ভিস আর 3টিকে একত্রিত করে আমরা এই প্যাকেজের হাজিদের আবাসনটা হারাম শরীফের, পবিত্র কাবা শরীফের কাছাকাছি আনতে সক্ষম হয়েছি। এর ফলে 5 ওয়াক্ত নামাজ তারা হারাম শরীফে আদায় করতে পারবেন, তাদের বিড়ম্বনাও হ্রাস পাবে।
প্যাকেজ একে হজ যাত্রীদের মক্কা আবাসের জন্য হোটেল ভাড়া নির্ধারণ করা হয়েছিল 7,500 সৌদি রিয়াল, মদিনায় 1100 সৌদি রিয়াল। এই প্যাকেজের হজ যাত্রীদের মক্কা মদিনা উভয় স্থানে হোটেল ভাড়া সব মিলিয়ে 1000 সৌদি রিয়ালের কাছাকাছি আমরা কমাতে সমর্থ হয়েছি। আমার মন্ত্রণালয়ের সচিব মহোদয় সহ বাড়ি ভাড়া টিমের সদস্যদের কার্যকর উদ্যোগের যোগ্যতা দক্ষতার কারণে প্যাকেজ একে হজ যাত্রীর প্রতি 1000-এরও বেশি সৌদি রিয়াল আমাদের পক্ষে কমানো সম্ভব হয়েছে। পরিবহন চুক্তির ক্ষেত্রেও আমাদের সাফল্য ঈর্ষণীয়। হজ যাত্রীর প্রতি পরিবহন ভাড়া 100 সৌদি রিয়াল কমানো হয়েছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, 2025 সালের হজে সৌদি ওমরা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সাথে একটা মেডিকেল সার্ভিস কোম্পানির সাথে হজ যাত্রীর প্রতি 2 সৌদি রিয়াল হিসাবে একটা হেলথ সার্ভিস চুক্তি করা হয়েছিল। এবারে হজে আমাদের আন্তরিক প্রচেষ্টা নেগোসিয়েশনের কুশলতার কারণে এই সেবাটি আমাদের দেশের সকল হাজি বিনামূল্য নিতে পারবে, বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবে। এটা আমরা নেগোসিয়েশন করে আদায় করেছি। আমরা আশা করছি 2026-এর হজ শেষে প্যাকেজ 1 ও প্যাকেজ 2-এর হজ যাত্রীদেরকে 3 কোটি টাকার বেশি ফেরত দিতে পারবে। আগামীতে 26 সালে যে হজ হবে, আমরা বিভিন্ন জায়গায় নেগোসিয়েশন করে আমার সচিব মহোদয়, আমার টিম, হজ টিম, আমার জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, ওনারা চেষ্টা করে আমাদের প্রচেষ্টায় আমরা বিভিন্ন জনের সাথে আলাপ করে নেগোসিয়েশন করে কমিয়েছি। এবং আমরা আশা করছি যে আমরা প্যাকেজ 1, প্যাকেজ 2-এর হজ যাত্রীদেরকে 3 কোটিরও বেশি টাকা ফেরত দিতে পারব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, মসজিদ নীতিমালা, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা করেছি আমরা, এটা গেজেট আকারে প্রকাশ করেছি। ইমামদেরকে তাৎক্ষণিক চাকরিচ্যুত করা যাতে করতে না পারেন, ওনারা যাতে আইনের আশ্রয় নিতে পারেন, আমরা একটা পে স্কেলও ফিক্স করে দিয়েছি। মসজিদ সমূহের আর্থিক সক্ষমতা সাপেক্ষে মসজিদ কমিটি ওনাদেরকে 2015 সালের বেতন কাঠামো মতে বেতন দেবেন, আর্থিক সক্ষমতা সাপেক্ষে। এছাড়া আমরা মডেল মসজিদ নীতিমালাও চূড়ান্ত করেছি। এটা আমরা অনুমোদন দিয়ে দিয়েছি। এতে করে এটাও গেজেট আকারে প্রকাশিত হবে। এটা আমাদের মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য সাফল্য। বাইতুল মোকরম জাতীয় মসজিদ, এটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান ইসলাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়। আমরা ওখানে 11 কোটি টাকা ব্যয়ে নতুন একটা সাবস্টেশন নির্মাণ করেছি, উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর স্থাপন করেছি, অগ্নি নির্বাপন ব্যবস্থা সংযোজন করেছি, 80টা স্পটে ফায়ার হাইড্রেট স্থাপন করেছি, সাউন্ড সিস্টেমকে আধুনিকায়ন করেছি। ড্রেনেজ ছিল না, পানি জমে থাকতো, আমরা ড্রেনেজ সিস্টেম করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছি। মসজিদের ভিতরে 40টা এসি আছে, এগুলো আমরা রিপেয়ার করে দিয়েছি। মহিলাদের নামাজ এবং অজুর সুন্দর ব্যবস্থাপনা আমরা করে দিয়েছি। 12,000 স্কোয়ার ফুট আয়তনের কার্পেট সংশোধন করেছি। মিনারের জায়নামাজের কার্পেট বর্তন করে দিয়েছি। দক্ষিণ পাশের অজুখানা সম্পূর্ণ মেরামত সংস্কার করে দিয়েছি। উত্তর ও দক্ষিণ পাশের অজুখানা, মহিলা নামাজ কক্ষের অজুখানা, বিশুদ্ধ পানের নতুন ফিল্টার আমরা সংযোজন করেছি। দক্ষিণ পূর্ব পাশের দেওয়াল গেছে দীর্ঘদিনের স্থবিকৃত 66 ট্রাক ময়লা আমরা অপসারণ করে দিয়েছি। 120টার নতুন সিলিং ফ্যান, তৃতীয় ও চতুর্থ তলার 10টি পেডেস্ট্রাল ফ্যান আমরা সংযোজন করেছি, যাতে নামাজে মুসল্লিরা অত্যন্ত ধর্মীয় আবহে বাতাবরণে তারা যাতে নামাজ ইবাদত করতে পারেন সে ব্যবস্থা আমরা করেছি। ওভারহেড জুতার বক্স করে দিয়েছি। বাইতুল মোকাররম মসজিদের মার্কেটের মূলধন 90 কোটি থেকে 110 কোটি টাকা উন্নতি করেছি। এবং সবচেয়ে যে কাজটা আমরা করেছি সেটা হচ্ছে বাইতুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্য বর্ধন, উন্নয়নের জন্য আমরা 199 কোটি টাকার একটা প্রকল্প হাতে নিয়েছি। এটা পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে এবং এটা নেক্সট একনেকে এটা পাশ হয়ে যাবে। সুধী সাংবাদিকবৃন্দ, মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পটি দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে। এই প্রকল্পের 7ম ফেজ শেষ হয়েছে গত বছর। আমরা 8ম ফেজ শুরু করেছি এবং এই প্রকল্পের আওতায় 1,45,200 শিক্ষার্থী পবিত্র কোরআন শিক্ষা, প্রাক প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষা প্রদান করা হচ্ছে এর মাধ্যমে। 76,670 জন ইমাম মুয়াজ্জিন শিক্ষিত নারী পুরুষের কর্মসংস্থানের আমরা সুযোগ করে দিয়েছি।
দারুল আরকাম এরকম একটা ইবতাদায়ী মাদ্রাসা, এটাও আমরা একনাকের মাধ্যমে অনুমোদন করে দিয়েছি। ইসলামিক ফাউন্ডেশন, প্রিয় সাংবাদিক ভাইরা, আরেকটা বৃহৎ প্রকল্প চলমান আছে, সেটা হলো প্রতিটি জেলা উপজেলা একটি করে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মডেল মসজিদ স্থাপন। প্রকল্পের অধীনে সরকারের মেয়াদে 30টি ইসলামী সাংস্কৃতিক সেন্টার মডেল মসজিদের কাজ সমাপ্ত হয়েছে, যার মধ্যে 21টি আমরা উদ্বোধন করেছি। 6টি নতুন ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মডেল মসজিদের কাজ শুরু হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের রাজস্ব খাতে তৃতীয় চতুর্থ শ্রেণীর 29 জন কর্মচারী নিয়োগ সম্পন্ন হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে 25টি পদ আমরা সৃজন করেছি। কনস্ট্রাকশন অফ বাংলাদেশ বুদ্ধিস্ট মনাস্ট্রি কমপ্লেক্স অ্যাট লুম্বিনী কনজারভেশন এরিয়া নেপাল শীর্ষক প্রকল্পের মাধ্যমে নেপালের লুম্বিনীতে 68 কোটি টাকা ব্যয়ে একটা বৌদ্ধ কমপ্লেক্স নির্মাণের কার্যক্রমও যথানিয়মে চলমান। আমরা পিডি নিয়োগ করেছি, ডিপিডি নিয়োগ করেছি, কাজ চলছে। হাওড়া এলাকায় জনগণের জীবন মান উন্নয়নের জন্য সেকেন্ড ফেজ প্রক্রিয়াধীন আছে। ওয়াকফ প্রশাসকের কার্যালয় চলমান। মামলাগুলো নিষ্পত্তির জন্য আমি মাননীয় আইন উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতির সাথে আলাপ করে ডেডিকেটেড বেঞ্চ করেছি এবং নওগাঁ জেলায় 60 বিঘা বেদখল জমি, ওয়াকফকৃত জমি আমরা উদ্ধার করেছি। ব্রাহ্মণবাড়িয়া একটা ভবন আমরা উদ্ধার করেছি, ওখান থেকে যা রাজস্ব আছে একটু ফান্ডে জমা হচ্ছে। ফাউন্ডেশনের শূন্য পদে আমরা 163 জনকে ইতিমধ্যে অত্যন্ত সুন্দর বিসিএস পরীক্ষা যা পাবে নাই, কর্ম, অর্থ, জনপ্রশাসন প্রতিনিধির মাধ্যমে অত্যন্ত স্বচ্ছ দিয়েছি। 197 জনের নিয়োগের প্রক্রিয়া হাইকোর্ট এবং যারা আবেদন করেছেন তাদের দাবি আমরা, এটা যদি হয় অতি সত্বর মামলাটা যদি নিষ্পত্তি হয়, নবম চতুর্থ গ্রেডের 29 জন, 10 হতে 20তম গ্রেডের 32 জনকে বিধি মোতাবেক আমরা পদোন্নতি দিয়েছি। এছাড়া নবম ও চতুর্থ গ্রেডের শূন্য পদের জনবল নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সরাসরি সহকারী পরিচালক নিয়োগ করতে পারি, এই প্রক্রিয়াটিও চলমান। শেষে বিগত 1.5 বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি আমার মন্ত্রণালয় আওতাধীন দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক সহযোগিতা পেয়েছি। সকলেই সততা, পেশাদারিত্ব সাথে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেছেন, যার ফলে আমি মনে করি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কিছু ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়েছে। আমি মন্ত্রণালয় আওতাধীন দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, গণমাধ্যম কর্মী, বিশেষ করে সচিবালয়ের বিটে যারা দায়িত্ব পালন করেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের পেশাদারিত্ব ও সহযোগিতামূলক মনোভাব আমার দায়িত্ব পালনকে সহজ করেছে। আপনাদের সহযোগিতা বন্ধুত্বপূর্ণ আচরণের কথা আমার সরকারকে নিয়োজিত রাখতে পারি। আপনাদের আন্তরিক উপস্থিতির জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ টু অল। ধন্যবাদ। আমি 95% সফল আমার মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে। অনেক অর্গান আছে, অনুদান শাখা আছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, দুস্থ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীকে আমরা সহায়তা করেছি এবং এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আমি ক্যান্সারের রোগী যারা পড়তে পারছে না, যারা বিধবা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা প্রত্যেকের কাছে অর্থ সাহায্য করেছি। মসজিদ, মাদ্রাসা, প্যাগোডা, চার্চেস, আমি স্বপ্রণোদিত হয়ে হিন্দু মন্দিরে গেছি, চার্চে গেছি, সেমেট্রিতে গেছি, ওদেরকে এনেছি। এটা আমার বড় সাফল্য যে আমি এই সমস্ত একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করতে পেরেছি। যেটা পারি নাই অথবা যেটা শতভাগ আমি সফল হতে পারি নাই সেটা হচ্ছে যে ওয়াকফ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন, এটা নানা জটিলতা আছে, লোকবল কম। এখন জনবল তৈরি করতে গেলে এটা দীর্ঘ প্রক্রিয়া। তারপরে আমার 6 জন কর্মকর্তা নিয়োগের আমরা বিজ্ঞাপন দিয়েছি, এদেরকে নেওয়ার প্রক্রিয়া চলছে। সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার একর ওয়াকফ সম্পত্তি আছে, ঢাকা শহরেই তো বিরাট কারবার। তো প্রথমে একজন আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি, উনি কিছুদিন পর অবসরে গেলেন। আরেকজন আসছে,
ট্রান্সফার করে দে, সময় কম। ইতিমধ্যে আমরা বলেছি আমরা প্রায় 50 বিঘার মতো জায়গা নওগাঁতে উদ্ধার করেছি, ব্রাহ্মণবাড়িয়া ভবন উদ্ধার করেছি, আরও ছোটোখাটো কিছু করেছি। এটা যদি আর কিছু যদি সময় পেতাম তাহলে ওয়াকফকে আমরা একটা শৃঙ্খলার ভিতরে, জবাবদিহিতার ভিতরে আমরা নিয়ে আসতে পারতাম। এবং এই ওয়াকফটা হচ্ছে অনেকটা জটিল কাজ, ভূমি নিয়ে জটিলতা আছে, ওর পক্ষে শুনানি করতে হয়, হাইকোর্টে এটা রিড করে দিয়ে বছরের পর বছর চলে। আমি ডেডিকেটেড ব্যাচ করে দিয়েছি। তো আরও কিছু তুমি সময় পেলে হয়তো ওয়াকফটাকে আমরা একটা শৃঙ্খলা জবাবদিহিতার আওতায় আনতে পারতাম। এবং আপনারা জেনে খুশি হবেন, ইসলামিক ফাউন্ডেশন ছিল একটা স্থবির অর্গানাইজেশন, এখানে বিরাট কর্মযজ্ঞ, আমরা এটাকে সচল করেছি। মানবদেহে রক্তের সঞ্চালন যেমন অপরিহার্য, ইসলামিক ধর্ম মন্ত্রণালয়ের প্রাণ হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। আমরা ওখানে প্রচুর কাজ করেছি এবং নতুন নতুন বই, ইসলামিক জুরিসপ্রুডেন্সের উপরে, লয়ের উপরে, সন্ত্রাস বিরোধী উপরে আমরা অনেক বই ইতিমধ্যে প্রকাশ করেছি, এনসাইক্লোপিডিয়া করেছি, নতুন নতুন বই ছাপা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন আমরা অনেক কাজ করেছি। যেটা আমরা 100% সফলতা অর্জন করতে পারি নাই সেটা হচ্ছে ওয়াকফ। এটাই। একটা প্রাসঙ্গিক কথা আছে যদি বলি, সেটা হচ্ছে যে আচ্ছা, আমি 2 বার কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন করেছি। ওখানকার মোতাল্লি আমরা জেলা প্রশাসককে দিয়েছি। ফলে একটা শৃঙ্খলা এসেছে। 6টা অ্যাকাউন্টে আমাদের 107 কোটি টাকা আমাদের জমা আছে। এবং আমি জেলা প্রশাসক মহোদয়কে নির্দেশনা দিয়ে এসেছি, ওনারা প্রথমে রুয়েট সাথে চুক্তি করেছিলেন, রুয়েট পারে নাই, পরে আমার সচিব মহোদয় বুয়েটের এক্সপার্টদেরকে নিয়ে একটা টিম পাঠানো হয়েছে। আমরা একটা কমপ্লেক্স করে দিতে চেয়েছি এবং এই প্রক্রিয়া চলমান। ওখানে বর্তমান মসজিদে জায়গা হয় না, এটাকে আমরা, আমাদের জায়গাও আছে, আমরা এটা বহুমাত্রিক একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি। এখানে মসজিদ থাকবে, এতিমখানা থাকবে, ধর্ম শিক্ষা থাকবে, অডিটোরিয়াম থাকবে, লাইব্রেরি থাকবে এবং একটা চিকিৎসা কেন্দ্র থাকবে। এবং 107 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে আছে। এই কাজ করতে গেলে আমাদের অর্থ মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমাদের নিজস্ব টাকা। তো আমরা এটা প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আশা করি পরবর্তী গভর্নমেন্ট আসলে এটাকে ইমপ্লিমেন্ট করবেন। এটা আমরা মাননীয় বিমান পরিবহন উপদেষ্টার সাথে 2 বার বৈঠক করেছি ওনার অফিসে, 2 বার তিনি আমার অফিসে এসেছেন। আমি শেষবারের মতো ওনাকে অনুরোধ করেছি যে আপনি বেস ফেয়ার থেকে $100 কমান। তো তিনি বললেন, আমি ঠিক ওয়াদা করছি না, আমরা যদি নতুন এয়ারক্রাফট চার্টার করে আনতে পারি অথবা কিনে আনতে পারি আপনার এটা রক্ষা করব। কিন্তু এখন তো আমরা চলে যাচ্ছি এবং নতুন এয়ারক্রাফট বোধহয় আসবে, নতুন এয়ারক্রাফট আসবে। তো সম্ভব ছিল। ওনাদের দাবি হচ্ছে যে এটা ডেডিকেটেড ফ্লাইট, যাওয়ার সময় প্যাসেঞ্জার নিয়ে যায়, আসার সময় খালি আসতে হয়, কিছু জমজমের পানি ছাড়া কোনো লোক আনতে পারেন না, এই জন্য ভাড়াটা একটু বেশি। তো আমি আশা করছি যে আমাদের বিজ্ঞ সচিব মহোদয় আছেন, আমার হজঙ্গের অভিজ্ঞ অফিসাররা আছেন, ওনারা চেষ্টা করলে নতুন এয়ারক্রাফট যদি আসে আগামী দিনে আরও কমতে পারে, আমরা এটা আশাবাদী। আমাদের 564টা মডেল মসজিদের আমাদের প্রকল্প আছে। ইতিমধ্যে আমরা 350 মতো নির্মাণ করেছি। কিছু অভিযোগ আছে, এগুলো আমাদের কিছু করার নেই। বিলের মাঝে মসজিদ, আশেপাশে লোকালয় নেই, তো এগুলোতে মসজিদ আমি তুলে আনতে পারবো না। এটা প্রতিটি মসজিদের সাইট সিলেকশনের দায়িত্ব জেলা প্রশাসকের। হয়তো পলিটিক্যাল প্রেশারে পড়ে উনি এটা করতে বাধ্য হয়েছেন। কিছু মসজিদ এরকম আছে একেবারে চরে, কিছু মসজিদ আছে পানির ভিতরে সুনামগঞ্জে, এগুলো তুলে আনতে পারবো না। এগুলোকে আমরা ভাইয়েবল করার জন্য চেষ্টা করছি, মুসল্লিরা যাতে সহজে ওখানে আসতে পারেন, এটা করেছি। এবং মডেল মসজিদের নীতিমালা আমরা চূড়ান্ত করেছি, আজকে এটা প্রেসে যাবে। তো আমরা আসার পরে নতুন যে মডেল মসজিদগুলো করেছি
এটা অত্যন্ত জেলা প্রশাসকদের অনুমোদন নিয়ে আমরা নিজেরা ভিজিট করে যেখানে লোকালয় আছে, যেখানে নামাজ পড়ার সুযোগ আছে, ওখানে আমরা দিয়েছি। বান্দরবনে দিয়েছি, হাটাজারিতে দিয়েছি, চন্দনাশি দিয়েছি, সাতক্ষীরায় দিয়েছি। আমাদের সময় কোনো অনিয়ম হয় নাই। এবং আমরা একটা তদন্ত কমিটিও গঠন করেছি। এটা ওনারা রিপোর্ট চূড়ান্ত করেছেন, আমাদেরকে দেবেন। এবং আগামী দিনে মডার্ন মসজিদ যেগুলো নির্মিত হবে এগুলোর ক্ষেত্রে আমরা কঠোর নিয়ম গাইডলাইন আমরা মেনে চলব অ্যাকর্ডিং টু ডিপিপি। আমরা যখন কোনো মসজিদ আমার আমলে আমরা বেশ কিছু মসজিদ উদ্বোধন করেছি, যতক্ষণ পর্যন্ত অ্যাকর্ডিং টু ডিপিপি এলজিইডি জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বুঝিয়ে দেন নাই। এখানে তো মাল্টিপারপাস স্কিম, এখানে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা আছে, প্রতিবন্ধী নামাজ পড়ার ব্যবস্থা আছে, মৃত ব্যক্তির গোসলখানার ব্যবস্থা আছে, গাড়ি পার্কিং আছে, পাঠাগার আছে, অডিটোরিয়াম আছে। মসজিদ এক জিনিস আর কালচারাল সেন্টার আরেক ব্যাপার। আমরা এগুলো সম্পর্কে একটা নীতিমালা করে দিয়েছি এবং এটা হবে প্রতিটা এলাকার জন্য এটা কালচারাল সেন্টার। এবং এর মাধ্যমে অপরাধ প্রবণতা হ্রাস পাবে। মানুষ যখন ধর্মচর্চা করে অপরাধ প্রবণতা হ্রাস পাবে। এবং আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, বৌদ্ধদের জন্য ঢাকা শহরে দাহ বা সমাহিত করার জন্য তাদের কোনো শ্মশান ছিল না। আমরা ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে রাজুকের মাধ্যমে উত্তরার ওদিকে আমরা একটা শ্মশান করে দিয়েছি। হিন্দু কল্যাণ ট্রাস্টের জন্য আমরা ওই পূর্বাচলে একটা প্লট একটা রেজিস্ট্রি করে নামজারি পর্যন্ত করে দিয়েছি, বৌদ্ধদের জন্যও করে দিয়েছি, যাতে তারা এখানে কালচারাল অ্যাক্টিভিটিস তারা করতে পারে। কেবল ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মের লোকেরাও যাতে তাদের ধর্ম চর্চা, ধর্ম অনুশীলন, তাদের কালচারাল অ্যাক্টিভিটিস করতে পারেন, আমরা এভাবে কাজ করে গেছি। মতিঝিলে জিও মন্দির, এটা ছিল দেবোত্তর সম্পত্তি, এটা আমরা ডিসির মাধ্যমে উদ্ধার করে দিয়েছি এবং আমি গিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করে রেখেছি। এবং এটার জন্য আমরা একটা ডিপিপি করছি, এটা আমরা মাল্টি স্টোরি, এটা আমরা একটা প্রকল্প করে দেব। কেবল ইসলাম নয়, অন্যান্য ধর্মের মানুষরা, আমাদের দেশ তো বৈচিত্র্যময় দেশ, এটা ইউনিটি ইন ডাইভার্সিটি, এই মানসিকতা নিয়ে আমি ১.৫ বছর কাজ করেছি। ধন্যবাদ। সব মসজিদে কিন্তু বকেয়া নেই, কিছু কিছু মসজিদে বকেয়া আছে। আমরা মসজিদ কর্তৃপক্ষকে, ইসলামিক ফাউন্ডেশনকে আমরা নির্দেশনা দিয়েছি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ দিয়েছে। এই জন্যে একসাথে সব এসি চালু না করে কিছু চালু করে ফ্যান দিলেই নামাজের টাইমটুকু মসজিদের ভিতরে শীতল থাকে। একসাথে যেন সবগুলো চালানো না হয়। আর এই সোলার আছে, আমাদের সোলার প্যানেল আছে, ওখান থেকে কনজামশন হয়ে বাকি ন্যাশনাল গ্রিডে যায়। তারপরেও কিছু কিছু মসজিদে বেশি বিদ্যুৎ বিল বকেয়া। এই জন্য আমরা যে মডেল মসজিদ নীতিমালা করেছি, ওখানে 4 জন মুসল্লিদের যারা এফ্লুয়েন্ট, যাদের আর্থিক সক্ষমতা আছে, আর্থিকভাবে সচ্ছল লোকাল পিপল, 4 জনকে আমরা এই কমিটিতে নিয়েছি। তাহলে এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতো কাজ করবে। এবং যেহেতু ওনারা থাকবেন, তাহলে মসজিদে মানুষ যে কিছু সাহায্য করে, অনুদান দেয়, এটা বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে আমরা বিদ্যুৎ বিল দিতে আমাদের অসুবিধা হবে না। আমরা ইমামদের বেতনও বাড়িয়েছি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, প্রহরী, এদের বেতন বাড়িয়েছি। আগে ছিল 15, আমরা করেছি 20, আগে ছিল 10, এখন করেছি 15। এটাও বলে দিয়েছি, কোনো মডেল, কিছু কিছু মডেল মসজিদে আর্থিক সক্ষমতা আছে, কিন্তু অনেক টাকা জমা আছে। যাদের আর্থিক সক্ষমতা আছে, আমরা 20,000 টাকা দিলেও ওই মসজিদে যদি আর্থিক সক্ষমতা থাকে, তাহলে অ্যাকর্ডিং টু গ্রেড তাদেরকে বেতন দিতে হবে। এটাও আমরা বিধিমালায়, নীতিমালায় আমরা করে দিয়েছি। ধন্যবাদ। অতএব বিদ্যুৎ বিল আগামী দিনে বেশি বাকি থাকবে না, জনগণের সম্পৃক্ততা আছে। শুনেন, আমরা যারা এখন দায়িত্বে আছি, বাইতুল মোকাররমের খতিব, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, ট্রাস্টি বোর্ড, হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, জাকাত বোর্ড, বোর্ড অফ গভর্নর্স, সব অফিসাররা, সব কর্মকর্তারাই আমার অনুমোদন ক্রমে মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদিত হয়েছে, আমার সুপারিশ। এবং
ওনারা রাষ্ট্র প্রধান কর্তৃক নিযুক্ত। আমি মনে করি যারা সরকারি অফিসাররা তো আছেন, যারা রাষ্ট্র কর্তৃক সরকার প্রধান কর্তৃক নিয়োজিত নিয়োগপ্রাপ্ত, তাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে, সতর্কতার সাথে কথা বলতে হবে। এমন কোনো কথা বলা উচিত নয় যেটা বিভ্রান্তি তৈরি করতে পারে। এ ব্যাপারে আমি সবসময় সচেতন আছি এবং ওনাদেরকে এটা বলেছি। একসময় আমার বোর্ড অফ গভর্নর্সের একজন মেম্বার একটা বেফাস কথা বলে ফেলছেন, মুহূর্তের মধ্যে রিপারকেশন হয়েছে। আমি ওনাকে বলেছি আপনি হয়তো পথ ছেড়ে দেবেন, না হলে আপনি ব্যাখ্যা দেবেন। দেখ উনি ব্যাখ্যা দিয়েছেন। এই ক্ষেত্রে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ একটা জাতীয় প্রতিষ্ঠান। এখানে যিনি খতিব ইমাম, ওনারা সর্বজন শ্রদ্ধেয়। বর্তমান যিনি খতিব মহোদয় আছেন, উনি বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম। উনি হাদিস বিশেষজ্ঞ, ইসলামিক জুরিসপ্রুডেন্সের উপরে ওনার অনেক লিখিত বই আছে। উনি কত প্রাজ্ঞ ব্যক্তি, দরবেশ প্রকৃতির লোক ব্যক্তি। তো উনি এবং বাইতুল মোকাররমের যিনি খতিব হন, পুরো জাতি ওনাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। এখন কোনো বক্তব্য যদি কোনো দলের বিরুদ্ধে যায় অথবা গভর্নমেন্টের স্টেটের বিরুদ্ধে যায়, এটা দুঃখজনক, এটা ঠিক নয়। আমরা মনে করি বাইতুল মোকাররমের খতিবের পদটা এটা বিতর্ক মুক্ত থাকুক এবং প্রতিটি মানুষ নানা ধর্ম মত গোষ্ঠী ওনাকে ওই পদটাকে সম্মান করেন। এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি হোক, সরকার বিব্রত হোক, এরকম পরিস্থিতি আমরা কামনা করি না। এবং উনি নিজেও খুব সম্ভবত, যেহেতু এটা মিডিয়ায় আসছে, তিনিও সেটা অনুধাবন করবেন। আমরা সবাইকে আমার মন্ত্রণালয়ের অধীনে আমরা যারা মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক নিয়োজিত, আমাদের প্রত্যেকের দায়িত্বশীল হওয়া প্রয়োজন এবং সতর্কতার সাথে কথা বলা প্রয়োজন, এটা বলে আমি মনে করি। এবং সরকার বিব্রত হয় এরকম কোনো মন্তব্য থেকে আমাদের দূরে থাকা প্রয়োজন। আর এই পথটা পলিটিক্যাল নয়, পিওরলি রিলিজিয়াস, স্পিরিচুয়াল। আর উনি নিজেও কোনো পলিটিক্যাল ব্যক্তি নন। উনি সারা জীবনে ই ডিভোটেড হিজ লাইফ ফর দ্য কজ অফ ইসলাম রিসার্চ অ্যান্ড ইসলামিক জুরিসপ্রুডেন্স। তো এই পলিটিক্যাল বক্তব্য দিলেই নানা কথা ওঠে। তো আমরা আশা করব আমার মন্ত্রণালয়ের অধীনে যারা প্রধান উপদেষ্টা কর্তৃক নিয়োগপ্রাপ্ত, প্রত্যেকে সতর্ক থাকবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দিবেন, যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয় বা গভর্নমেন্ট যাতে কোনো বিব্রত না হয়।